কোশ্চেনটা করতে চাচ্ছি যে হুম বাংলাদেশে যেহেতু অলমোস্ট 17 বছর পর একটা ফেয়ার ইলেকশন হচ্ছে, মানে অ্যাপারেন্টলি হুম কোনো হুম। ডিক্টেটরশিপের আন্ডার ছাড়া একটা ইলেকশন হচ্ছে, আপনার কাছে কি মনে হয় যে কে উইন করতে পারে? এখন আমার যেটা মনে হচ্ছে যে এইবারের ইলেকশনটা হচ্ছে মনে হয় মোস্ট কনফিউজিং ইলেকশন। হুম এর আগে ইলেকশনে মোটামুটি প্রেডিকশন করা যেত। হুম যদিও এখানে বিভিন্ন ধরনের ডাটা আছে, হ্যাঁ? হুম বিভিন্ন ধরনের অনেক বিদেশি অর্গানাইজেশন করেছে। ইভেন আ আ ভারত থেকে বিভিন্ন পত্রিকায় এখন প্রেডিকশন করা হচ্ছে যে মানে জামাতের আসার সম্ভাবনা আছে। এটা বলতেছে হুম ডাটা, হুম তাই না? প্লাস অনেকে বলতেছে না হাড্ডাহাড্ডি লড়াই হবে। অনেকে বলছে না জামাতে কোনো চান্স নাই। বিএনপি আসবে। হুম তো আমার আমার যেটা মনে হচ্ছে যে, বাংলাদেশের মানুষ এখন অনেক এডুকেটেড আগের চেয়ে। আগে যেমন হুম ছিল আমার ভাই, তোমার ভাই, গোলাপ ভাই, গোলাপ ভাই, গোলাপ হুম ভাইয়ের চরিত্র ফুলের চেয়ে পবিত্র। ওই দিন আর নাই। হ্যাঁ? হুম আমি মার্কা দেখে ওই মানুষ এখন মানুষ দেখে ভোট দিতে চায়। তো হুম আমার যেটা মনে হচ্ছে মানুষ এবার যার এরিয়াতে সে বিএনপি হোক অথবা জামাত ইসলাম হোক, হুম যেই প্রার্থী ভালো ওরা মনে করে তাকে ভোট হুম দিবে। কারণ মানুষরা ১৯৭১ সাল থেকে বারবার প্রতারিত হয়েছে এই ওয়াদার পর ওয়াদা। কিন্তু মানুষ যেহেতু এখন মোর অ্যাক্টিভ অন দি মিডিয়া লাইক সোশ্যাল মিডিয়া, হুম তারা এখন মোর এডুকেটেড। আগের হুম মতো মানুষরা চিন্তাভাবনা করে না অপরিপক্কভাবে। তো আমার হুম এই সেন্সে মনে হচ্ছে প্রতিটা এলাকায় যেই ক্যান্ডিডেট তারা হুম কত ভালো বা খারাপ সেটা দেখে মানুষ ভোট দিবে। নট মার্কা। আমার এইটা মনে হয়। আচ্ছা। আচ্ছা, আমি আরেকটা জিনিস এড করতে চাই। তুমি যেটা হুম বলেছো আসলে কে উইন করতে পারে। হুম এখন কথা হচ্ছে যারাই উইন করুক, আমরা চাই যেন হ্যাঁ ভোটটা জয় হোক। হ্যাঁ ভোটটা জয় হলে হবে কি প্রধানমন্ত্রীর কাছে সকল ক্ষমতা এগুলো থাকবে না। হুম প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি সবার কাছে একটা মিনিংফুল ডিস্ট্রিবিউশন হবে। তো ওই হুম হ্যাঁ ভোটটা যদি জিতে যায়, সেটা তারেক জিয়া প্রধানমন্ত্রী হোক বা ডক্টর শফিকুর রহমান, তাহলে তারা হুম চাইলেই যেকোনো কিছু করতে পারবে না। হুম আমাদের দেশের কোর যে স্বার্থগুলো আছে সেগুলো রক্ষা করতে হবে। যেমন আমেরিকায় কি হয়? যখন একটা প্রেসিডেন্ট ক্ষমতা ভোটে হেরে যায়, আরেকটা প্রেসিডেন্ট হুম আসে অন্য দলের। কিন্তু তাদের যে একটা ধারাবাহিক পরিকল্পনা থাকে যে আমরা রাষ্ট্রের জন্য হুম আমরা এই কাজ করব, এটা কখনো আমরা এই ক্ষেত্রে আমরা কোন নেগোসিয়েশন করব না। হুম যেই প্রেসিডেন্ট আসুক, যেই দল আসুক। তো ওরকম একটা কোর সিস্টেম আমাদের ক্রিয়েট হবে। তো এবং তাহলে যেই ক্ষমতায় আসুক, কেউ হুম শফিকুর রহমানকে বিশ্বাস করে না। কেউ তারেক রহমানকে বিশ্বাস করে না। কিন্তু হুম এখানে যখন যদি সিস্টেম গড়ে ওঠে, সিস্টেমটা থেকে আমরা একটা নতুন বাংলাদেশ গড়তে পারি বলে মনে হচ্ছে। এইখানে একটা আপনার প্রতি আমার একটা কোশ্চেন আছে। হুম। কোশ্চেনটা হইলো যে সিস্টেমেটিক ফ্রেমওয়ার্কের ভিতর দিয়ে যে ফেসিজম ক্রিয়েট হতে পারে, এটা কি আপনি ডিনাই করতে পারবেন? না এখন আসলে মনে করো যে যেকোনো কিছুর মধ্য থেকে ডিক্টেটরশিপ হতে পারে, আবার ডিক্টেটরশিপের মধ্য থেকে গণতন্ত্র প্রতিষ্ঠা হতে পারে। কিভাবে হতে আমি পারে। তোমাকে হুম বলি। আমি কিভাবে বলি শোনো। হুম আসলে তুমি দেখবে আল্লাহ তাআলা বলেছেন যে তিনি প্রতিটা জিনিস সৃষ্টি করেছেন জোড়ায়, জোড়ায়। তার মানে হুম এবং তা তিনি বলেছেন তিনি দিন সৃষ্টি করেছেন এবং রাতও সৃষ্টি হুম করেছেন যাতে আমরা রাতে বিশ্রাম করতে পারি। হুম তো প্রতিটা জিনিস তুমি দেখবে একটা ভালো দিক, একটা খারাপ দিক। একটা হুম ছুরি দিয়ে যেমন একটা ডাক্তার একটা রোগীকে বাঁচায়, একটা ডাকাত একটা মানুষকে মারে। তো আসলে ওই হুম জিনিসটা ভালোও না খারাপও না। ২ টা গুণ থাকে ডিপেন্ডিং অন কে ওইটা ইউজ করছে। এখন রাইট। যেমন ধরো বাদশা হারুনুর রশিদ। তিনি ছিলেন হুম ডিক্টেটর। ডিক্টেটর। অনেক হুম ডিক্টেটর আমাদের যে ইসলামিক ইতিহাস তুমি যদি দেখবে সবাই ডিক্টেটর ছিল। না, দ্য টার্ম ইজ নট কারেক্ট আঙ্কেল, সরি। ডিকটেটর না, ওইটা আবার ছিল রাজতন্ত্র বা হ্যাঁ, শাসকতন্ত্র। হ্যাঁ, ওই তো তখন ডিক্টেটর দেয়ার মানে ওয়াজ হচ্ছে নো ডেমোক্রেসি ব্যাক ইন দ্যাট টাইম, মানে সোসাইটিটা অন্যরকম ছিল। বাট আপনার কথা আমি এগ্রি করতেছি। হ্যাঁ, আমরা আগাই কোথায়। হ্যাঁ, আমি আরেকটু এড করি এখানে। হুম এখানে কথা হচ্ছে কি আসলে ডেমোক্রেসি অথবা ডিক্টেটরশিপ ইট ডাজন্ট ম্যাটার। ডিপেন্ডিং অন হুম ওই চেয়ারে কে বসা। হুম ওই চেয়ারে কে বসা। এখন মনে করো আমাদের সিস্টেমটা যদি একটা সলিড সিস্টেম হয়, তারপর সেই হুম সিস্টেম থেকে ভূত বের হতে পারে যদি হুম যারা হুম ক্ষমতায় থাকে তারা যদি প্রাণপণ অ্যাবিউজ চেষ্টা না চালিয়ে করে। যায় হুম এবং হুম জনগণ যদি সজাগ না থাকে, সহজে না। জনগণ যদি সজাগ না থাকে তখনই আবার ওই সুন্দর ডিকটেটর সিস্টেম চলে গুলো আসবে। দিয়ে ডিক্টেটর গঠন হবে। কাজে আমাদের করতে হবে কি আমাদেরকে অলওয়েজ আমাদেরকে ওয়াচ করতে হবে গভর্নমেন্টকে। সে কি করে? সে শফিকুর রহমান হোক, তারেক রহমান হোক। আমরা শফিকুর রহমানকে চিনি না, তারেক রহমানকে চিনি না, আমরা বাংলাদেশকে চিনি। এক্স্যাক্টলি আঙ্কেল, আপনার সম্পূর্ণ কথাটার সাথে আমি এগ্রি করি। আপনাকে আমি এই কোশ্চেনটা এর জন্য করলাম কারণ রিসেন্টলি আমরা যদি দেখি যে ডেমোক্রেটিক ফ্রেমওয়ার্কের মধ্যে ডিক্টেটরশিপ কিভাবে ক্রিয়েট হয়, সেটার জলজ্যান্ত উদাহরণ হচ্ছে আমাদের পাশের দেশ ভারত আর আমাদের আরেক পাশের দেশ আমেরিকা। তো আমেরিকায় 2024-এ ট্রাম্প রিইলেক্ট হয়েছে
এন্ড হওয়ার পর এই যে এই বছরের জানুয়ারিতে মিনিসোটা স্টেটের মিনেপোলিস সিটিতে 2টা মানুষকে ওরা গুলি করে খুন করছে পুলিশে। এই সিনটা আমাকে সরাসরি হাসিনার রেজিমের পুলিশের কথা মনে করাইছে আঙ্কেল। এন্ড এরপর ওদের ক্রিস্টিনিয়াম যে আম, ওদের এই সেক্রেটারি, হোম ডিফেন্সের সেক্রেটারি, সে যখন জিজ্ঞেস করা হলো যে এই গুলি কেন করা হয়েছে, সে ডিরেক্ট বলতেছে যে ওরা ডোমেস্টিক টেরোরিস্ট, মানে এই টার্মটা সে ইউজ করছে, ডোমেস্টিক টেরোরিস্ট, জাস্ট লাইক হাসিনা রেজিম বিএনপি বা জামাত বা ওর অপোজিশনে যেই দাঁড়াইতো তাকে খুন করে বলতো যে সে একটা টেরোরিস্ট। তো মানে পৃথিবীর সবচেয়ে বিগ 2টা ডেমোক্রেটিক কান্ট্রি হইছে নাম্বারের দিক দিয়ে, একটা হইছে ইন্ডিয়া আর একটা হইছে আমেরিকা। মানে আমেরিকা ওরা তো পুরোটাই রান করে। মানে ওদের দেশে যদি এখন এতটা আনডেমোক্রেটিক একটা লিডার চলে আসে ডেমোক্রেটিক ওয়েতে নির্বাচিত হয়ে, তখন কি আমাদের কোশ্চেনটা ভ্যালিড হয়ে যায় না যে সবকিছু কি আমরা কন্ট্রোল করতে পারি শুধু লিখিত কোনো কনস্টিটিউশন বা লিখিত কোনো ফ্রেমওয়ার্কের মধ্যে দিয়ে? এটা আঙ্কেল আমরা পারি না। ডেমোক্রেটিক ওয়েতেই ফেসিস্ট ক্রিয়েট হতে পারে। এট দ্য সেম টাইম আপনি যে কথাটা বলছেন সবচেয়ে বেটার, যে একটা নাইফের ইউজ একটা ডক্টরও করে, একটা মিসক্রিয়েন্টসও করে। যখন একটা মিসক্রিয়েন্ট করে তখন সে অ্যাবিউজ করে, যখন একটা ডক্টর করে সে ইউজ করে। তো যে ওই চেয়ারটাতে বসবে, প্রধানমন্ত্রী যে হবে বাংলাদেশের বা অন্য কোনো দেশের, সে যদি চায় যে আমি ডিক্টেটর হব, আমরা যত কিছুই করি, আমাদের কনস্টিটিউশন যত আপগ্রেডই রাখি, দেয়ার উইল বি সাম দিস ওয়ে অর দেয়ার উইল বি অ্যানাদার ওয়ে, যেটা সে অ্যাবিউজ করে সে নিজের মতো করে নিতে পারবে। তো লাস্ট আরেকটা কথা আপনি যেটা পারফেক্টলি বলছেন, যে জনগণ হিসেবে মানে একটা দেশের মালিক তো হচ্ছে বা দেশের মেইন স্টেক হোল্ডার হচ্ছে তার সিটিজেন্স। সিটিজেন্সদের আপনি বলছেন সজাগ থাকতে হবে, এইটাই হচ্ছে প্রধান দায়িত্ব। মানে আমি যদি একটা আমার বাসার ওনার, আমি বা আমি একটা গাড়ির মালিক, আমি গাড়িটা একটা জঙ্গলের পাশে রাইখে আসলাম, এখন আমি ওটা কোনো টেক কেয়ার করতেছি না, এটা ভ্যান্ডালিজম হবে, এটা কেউ হয়তো উঠাই নিয়ে যাবে বা এটা গ্লাস ভাঙবে, ভেঙে ভিতরে চেক করবে, এই জিনিসগুলো করবে। কিন্তু আমাদের যেটা মিস্টার ভাই আঙ্কেল, যেটা এই 17 বছর হয়েছে, আমি ইয়ং জেনারেশনের পার্সপেক্টিভ থেকে বলতেছি, আমি যখন লাস্ট 2014-তে ভোটার হওয়ার পর আমি যখন ভোট দিতে পারি নাই, 2018-তে ভোটার হওয়ার পর ভোট দিতে পারি নাই, 24-এ ভোটার হওয়ার পর ভোট দিতে পারি নাই, তখন তো এটা আমার মিস্টেক আঙ্কেল। আমি আমার ভোটাধিকার যে পাচ্ছি না, আমি কেন এটা নিয়ে আন্দোলন করি নাই? আমি কেন এটা নিয়ে সচেতন হই নাই? তো আমাদের প্রপার্টি যদি আমি একটা জিনিসের ওনার হই, ওইটা ইটস নেভার এন্ডিং। মানে আমি আজকে যে আবার নতুন একটা গভর্নমেন্ট ফর্ম হবে, সে যে হাসিনা হয়ে উঠবে না, এটা গ্যারান্টি কি আপনি আমি কেউ দিতে পারবো? অনলি দিতে জনগণ, পারবো না। জনগণ। জনগণের সজাগ থাকতে হবে, কারণ দেশটা আমার, আমি তো মালিক, হুম, আমার তো হুম। দেখে শুনে রাখতে হবে। তো আচ্ছা, আমি কয়েকটা কথা এড হুম করি এখানে মাহাদি। হুম সেটা হচ্ছে কি, দেখো, হাসিনা যখন ক্ষমতায় আসে, না? হুম সে বলেছিল ২০১৫ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ বানাবে সে। বা সে হুম বানাতে পারত কিন্তু। তার সেই ভিশন ছিল। পরে বলছে ২০২২ হুম সালে। কিন্তু হাসিনার হয়েছে কি যে তোমার তার যে ক্যাবিনেট, হুম তার যে মেইন যে আ আ আ তোমার যে থিংক ট্যাঙ্ক, এরা হুম সবাই ছিল চোর ডাকাত। হ্যাঁ? এরা হুম এডুকেটেড ছিল না। এরা ছিল বর্বর। তো এদের কারণেই কিন্তু হাসিনার পতন হয়েছে কিন্তু। আর এখানে কথা হচ্ছে কি, আর কি তুমি কিছু বলতে চাও? বলো। জি জি আঙ্কেল, হুম, এই কথাটার সাথে আমি কাইন্ড অফ দ্বিমত পোষণ করতেছি, সরি। হুম, হুম। আমার মনে হয় যে হাসিনা হারসেলফ ইজ এ ভেরি করাপ্ট পারসন। উনি না, না, হ্যাঁ, আমি মানে এখানে এড করি। উনার তোমাকে ফিল ইন করি। উনার অবর্তমানে বা ওনার অজ্ঞানে বাংলাদেশে কিছুই হয় নাই, মানে ওনার আউট অফ নোটিস না, না, কোনো এটা আমি কিছুই হয় জানি। নাই। আমি হুম যেটা বলতে চাচ্ছি, তোমাকে বলতে চাচ্ছি কি, মনে করো হাসিনা তো তার এমনি অতীত ইতিহাস ভালো না। হয়তো তার মধ্যে হুম ওগুলা ছিল। কিন্তু সে ডিক্টেটর কিন্তু তার ক্যাবিনেটের সাহায্য ছাড়া, তার যে হুম থিংক ট্যাঙ্ক, ওদের সাহায্য ছাড়া সম্ভব ছিল না কিন্তু তার। এইটা আমি হান্ড্রেড বলতে পার্সেন্ট চাচ্ছি। হান্ড্রেড এবং পার্সেন্ট হুম এই যে তাকে, হাসিনাকে যে গ্রো করতে সাহায্য করলো তার সভাসদ, হুম তার থিংক ট্যাঙ্করা। সেই হুম সাথে জনগণ 100% দায়ী কেন? যখন হাসিনা এক্সকিউজ মি, হাসিনা যখন খালেদা জিয়াকে হুম গৃহবন্দী করলো, বালুম দিল, হুম তখন কি বিএনপি কেউ কোনো কিছু বলে নাই কিন্তু। বিএনপি ওরা যে কারণে হোক তারা নিশ্চুপ ছিল। এবং জনগণও কিছু বলে নাই। কিছু এরপরে কি করলো, হাসিনা কি করলো? হুম হুম জামাতকে আটক করা শুরু করলো। তারপরে যে তথাকথিত আ বা বিতর্কিত আদালতে তাদেরকে ফাঁসি দিল। তখনও হুম। কিন্তু জনগণ কিছু বলে নাই। একে, একে লোক গুম করা শুরু করলো। জনগণ কিছু বলে জন নাই। কিছু বলে নাই।
এরকম ও কিন্তু ছোট থেকে তিল থেকে তাল যখন হয়ে গেল, তখন সে জনগণের উপর শুরু করলো শুরু করলাম। ওই ওই অত্যাচারটা। তাহলে ওকে এক্স্যাক্টলি আঙ্কেল। ওকে বানিয়েছে কে? জনগণ। আরেকটা জনগণ। কথা আমি তোমাকে বলি। তুমি যখন আমেরিকায় গণতন্ত্রের কথা বললে, হুম। পৃথিবীর কোথাও কিন্তু গণতন্ত্র নাই। আমাদের আছে ইলিউশন অফ ডেমোক্রেসি। ইলিউশন আমাদের অফ ডেমোক্রেসি ডেমোক্রেসি। কোথাও নাই। ইলিউশন অফ ডেমোক্রেসি। ডেমোক্রেসি মাহাদি তখনই আসবে যখন জনগণ হবে এডুকেটেড এবং জনগণ হবে প্রতিবাদী। তখন ওই সরকার ডানামে যেতে পারে না। সরকার সরকারকে সরকার একটা ওয়াচ ডগ থাকতে হয়। এই ওয়াচ ডগ যখন থাকে তখনই দেশে গণতন্ত্র থাকে। আর যখন ওয়াচ ডগরা ঘুমিয়ে যায় তখনই গণতন্ত্র হারিয়ে যায়। যেটা হারিয়ে হচ্ছে যায়। বাংলাদেশে। এবং আমি আমেরিকার যখন গণতন্ত্রের কথা বললে একটা কথা বলি। আমেরিকার যে ডেমোক্রেসি, এখানে হয় কি একটা তোমার মনে করো যে এই যে আমেরিকাতে এই ইসরায়েল জো বাইডেন সর্বপ্রথম আমেরিকান প্রেসিডেন্ট যে ইসরায়েলের বিরুদ্ধে একটা বক্তৃতা দিয়েছিল। কেন? কংগ্রেস ওমেন রাশিদা তালিব, ওমর ইলহাম, ওমর they ইলহাম। they took the America by the storm, only two হুম, women. হুম, এখন এইখানে কথা হচ্ছে কি আমেরিকাতে একটা ডেমোক্রেসি ওদের ডেমোক্রেসির সিস্টেম আছে। এখন যে প্রেসিডেন্ট সে অ্যাবিউজ করতে পারে। কিন্তু ওই যে এখানে মাত্র ২ জন কংগ্রেস ওমেন না? এইখানে যদি আমেরিকাতে আমি বলবো যদি 10% ভালো মানুষ পলিটিক্সে আসে, তখন তারা আমেরিকাকে এমনভাবে গড়তে পারে যে আমেরিকার রিয়াল ডেমোক্রেসি রিফ্লেক্ট করবে। এখন করতেছে না। এটা বিতর্কিত ডেমোক্রেসি তাদের। কিন্তু কিন্তু আমেরিকাতে সেই স্কোপটা আছে। কিন্তু আমাদের ভারতে সেই স্কোপটা নাই। বাংলাদেশে এখন পর্যন্ত নাই। হয়তো আগামীতে জনগণ হ্যাঁ ভোট দিলে আমরা জানি না ডক্টর ইউনূস কি সিস্টেম তৈরি করেছেন। ওটা আমরা হয়তো ভোটের পরে দেখতে পারবো। গো অন প্লিজ। রাইট আঙ্কেল। না ঠিক আছে। প্রথম টপিকের ডিসকাশনটা খুব ফ্রুটফুল হয়েছে। আমার সেকেন্ড কোশ্চেনটা যদি আমি বলি, তাহলে আপনার কি মনে হয় যে আমাদের যে ইলেকশনটা হচ্ছে টুমরো, এইটাতে কি রকমের আপনি আম, সংঘর্ষ বা সংঘাতের পরিস্থিতি দেখতেছেন? এখন আমরা মিডিয়াতে যা পাচ্ছি প্লাস লেটেস্টে পুলিশ হুম, অনেক অস্ত্র উদ্ধার করেছে না? অনেক খবর হুম, আসছে সীমান্ত থেকে আসছে অস্ত্র। হুম, আসতে পারে কারণ আমাদের নির্বাচনে সহিংসতা তো এটা পুরানো ঘটনা না। এটা হতেই হুম, পারে। হুম, হুম, এবং কিন্তু এখন পুলিশের আবার যেটা বিতর্কিত পুলিশ এবং আর্মির একটা ডিপ স্টেটে কাজ করে হাসিনাকে আবার আনার জন্য। এটা বিতর্কিত একটা বিষয়। এখন মানে আমি একটা আমি এটা কনস্পিরেসি থিওরির মতো হ্যাঁ, হ্যাঁ। বলতেছেন আপনাকে? এখন হ্যাঁ, এটা একটা ডিপ স্টেট কাজ করে হাসিনার হুম, পক্ষে এবং এটা নিয়ে আমি ডিবেট করতে চাই না। অল আই ওয়ান্ট টু হুম, সে এইটার একটা সমূহ সম্ভাবনা আছে। কিন্তু হুম, এক্সকিউজ মি আমরা যেটা দেখেছি জনগণরা কি করতেছে? জনগণরা বলতেছে যে তারা ফজরের নামাজ পড়ে সেইখানে তারা থাকবে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত ওইখান থেকে তারা যাবে না। হুম, হুম, এখন জনগণ যে জুলাই বিপ্লবে জনগণ কিন্তু নিরস্ত্র ছিল তারা। তারা বড়জোর লাঠি নিয়ে লড়াই হুম, করেছে। হুম, হুম, তারা অস্ত্র হাতে তুলে নেয় নাই। তুলে এবং নেয় না। হুম, এবং পুলিশের অনেক বিতর্কিত অনেক কাজ থাকলেও লেটেস্টলি থাকলেও জনগণ কিন্তু অস্ত্র হাতে তুলে নেয় নাই। হ্যাঁ? হুম, তো হুম, এইটা আমি বলব যে জনগণ কেনই নেয় নাই? কারণ জনগণ এখন এডুকেটেড হয়েছে। এডুকেটেড হুম, হয়েছে বলে তাদের সহনশীলতা আরো বেড়েছে। তারা জানে যে আমরা ওই পন্থায় গেলে আমাদের ক্ষতি হবে। এখন আমার যেটা মনে হচ্ছে মানুষ যখন যদি এখন যেহেতু সজাগ প্লাস মানুষ যাবে গ্রামের বাড়িতে যাচ্ছে এগুলো আমি কখনো দেখি নাই। হুম, গ্রামের বাড়িতে ঈদের চেয়েও আরো আনন্দ হুম, করে যাচ্ছে কেন? তাদের প্রিয় প্রার্থীকে ভোট দেওয়ার জন্য। কারণ হুম, তারা হুম। বুঝতে পেরেছে অতীতের মতো প্রতারিত হতে তারা চায় না। তো আমার মনে হয় জনগণই ওয়াচডগ থাকবে এবার। কিছু বিক্ষিপ্ত সংঘর্ষ হতে পারে। কিন্তু এট দি এন্ড অফ দি ডে তে আমার মনে হয় ওভারঅল ইলেকশন ভালো হবে। আচ্ছা। না এটা আপনি আঙ্কেল আপনার সাথে সম্পূর্ণ এগ্রি করি। এখানে বলার মতো আর বেশি কিছু নাই, বাট একটা জিনিস অ্যাড করতে পারি, সেটা হচ্ছে আম, সংঘর্ষটা হচ্ছে এটা আঙ্কেল আমাদের সাবকন্টিনেন্টের পলিটিক্স এর একটা পার্ট। এটা আহ, এইটা আমরা সম্পূর্ণভাবে যে ফুল অ্যাভয়েড করতে পারবো আমার সেটা মনে হয় না। আপনি যেটা বললেন যে কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটবেই, হ্যাঁ। বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু যদি এটা খুব খারাপ পর্যায়ে চলে যায়, মানে একটু ইন্টেন্সিটিটা বাড়ে, তখন এটা একটা প্রবলেমেটিক বা ক্যাওটিক সিচুয়েশন ক্রিয়েট করতে পারে। সো আমাদের সবাইকে এই দিকটা থেকে একটু সচেতন থাকা উচিত, পার্সোনাল জায়গা থেকে। কারণ 5 আগস্টের পর যেই জিনিসটা আমার কাছে খুব নোটিস আসছে, যে বাংলাদেশের যে কোনো রকমের যেই ফৌজদারি অপরাধ হচ্ছে, ফৌজদারি অপরাধগুলো কিন্তু আঙ্কেল কোনো পলিটিক্যাল পার্টির দেখার দায়িত্ব না। এটার জন্য ল এনফোর্সমেন্ট এজেন্সি আছে, হুম, হুম, পুলিশ, র্যাব, বিডিআর, ওর এখন তো সেনাবাহিনী সহ আছে, কারণ ওদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে দেওয়া আছে কনস্টিটিউশন থেকে। তো
এখন কেউ যে কোনো রকমের ফৌজদারি অপরাধে যদি কানেক্টেড থাকে, সে ফর এক্সাম্পল কেউ চাঁদাবাজি করতেছে, কেউ অ্যাসল্ট করতেছে, ফিজিক্যাল অ্যাসল্ট করতেছে, কেউ ছিনতাই করতেছে, তা এখন সেই লোকটাকে বা সেই অপরাধটাকে তো থামানোর দায়িত্ব হচ্ছে ল এনফোর্সমেন্ট এজেন্সি। কিন্তু যে এইটা প্রবলেম হয়ে গেছে বাংলাদেশে আফটার 5th অগস্ট, এই কাজটা হচ্ছে না। কোনো এক কারণে পুলিশ ইনঅ্যাক্টিভ, কোনো এক কারণে ল এনফোর্সমেন্ট এজেন্সি ইনঅ্যাক্টিভ। এখন এটার ইনঅ্যাক্টিভ। অনেকগুলা হ্যাঁ। কারণ আছে আঙ্কেল। এটার মধ্যে কয়েকটা কারণে যে একটা মবতন্ত্র বা মবক্রেসি তৈরি হয়েছে, দে আর অলসো, মানে ওরাও ভীত। কারণ ওরা জাস্ট 6 মাস বা 1 বছর আগে প্রচুর খুন করে আসছে। তো এখন ওরাও তো একটু মানে ব্যাক ব্যাক পোর্শনে আছে। আরেকটা আমার কাছে, আপনি যেরকম একটা কনস্পিরেসি থিওরি বললেন, আরেকটা আমার কাছে এটাও মনে হয় যে এই যে চাঁদাবাজির যে ব্যাপারটা আছে সেটা, একটা দল তো আঙ্কেল কখনো লিগ্যাল ফ্রেমওয়ার্কে অ্যাকশন নিতে পারে না কারোর বিরুদ্ধে। হুম। দলের দলীয়গতভাবে যে কাজটা করতে পারে যে আমি আমার দলে বা আমার কোনো একটা অর্গানাইজেশনে একটা লোক আছে মেম্বার হিসেবে, এখন সে একটা কোনো সিস্টেমের অ্যাবিউজ করলো, বা সে আমার গঠনতন্ত্রের কোনো রুলস ব্রেক করলো, বা সে কোনো ফৌজদারি অপরাধ করলো, তাহলে আমার গঠনতন্ত্র অনুযায়ী আমি তাকে ডিসমিস করে দিতে পারি পার্টি থেকে বা আমার অর্গানাইজেশন থেকে। কিন্তু আমি তো তাকে পুলিশ, মানে আমি তো পুলিশিং করতে পারি না ওর উপর। পুলিশিং বা লিগ্যাল অ্যাকশন তো নিতে হবে ল এনফোর্সমেন্ট এজেন্সি বা গভর্নমেন্টের। আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাগুলোতে ল এনফোর্সমেন্ট এজেন্সি বা বাংলাদেশের যে গভর্নমেন্ট, তারা অনেকটা ইচ্ছা করে ইনঅ্যাক্টিভ ছিল। এন্ড এইটাই এই ইলেকশনের একটা মেজর পার্ট হয়ে দাঁড়াইছে, মানে দুইটা পার্টির মধ্যে আপনার ভোটের পার্সেন্টেজ করার জন্য। আমি বিএনপি সাপোর্টার, আমি এটা বলে নিলাম, কিন্তু আমিও বিশ্বাস করি যে এই চাঁদাবাজির ব্যাপারটার জন্য আপনার বিএনপির ভোট অনেক পার্সেন্ট কমে গেছে। কিন্তু এটা একটা কনস্পিরেসি থিওরি বা পার্ট হইতে পারে যে পুলিশ ইনঅ্যাক্টিভ থাকবে, কোন রকম ফৌজদারি অপরাধের এই যে খুন সংঘর্ষ হত্যা, এগুলার কোনো অ্যাক্টিভনেস ওরা দেখাবে না। এন্ড এইটাকে আপনার অ্যাজ এ ট্রাম্প কার্ড অপোজিশন পার্টি ইউজ করবে। তো এইটা আমার অপিনিয়ন ছিল এই ব্যাপারে। আমি কিছু অ্যাড করব? জি জি আঙ্কেল, বলতে পারেন আপনি। আমি যেটা বলতে চাচ্ছি কি, এই যে পুলিশ মনে করো ওরা এত অপরাধ করেছে, এত টাকা-পয়সা খেয়েছে। এইটা একটা জিনিস, অনেকে লোক ছাড়তে পারছে না। আবার হুম, এইদিকে ওরা, আমি যেটা জানি, ওরা একটা ভয়ের মধ্যে আছে যে যদি আওয়ামী লীগ ব্যাকডোর থেকে ক্ষমতায় আসে তাহলে তাদের কি অবস্থা হবে? হ্যাঁ? তো তারা উভয় সংকটে। এইজন্য তারা আসলে বেশি অ্যাকশন দেখাতে চায় না। কিন্তু আমরা ইদানিং পুলিশের অ্যাকশন দেখেছি, এই যে ছাত্রদের উপরে নিরীহ, তাদের দাবি ছিল হাদির বিচারটা আন্তর্জাতিকভাবে হোক, হুম, জাতিসংঘের মাধ্যমে। তাদের উপর যেভাবে চড়াও হলো। তো এইখানে তারা, আমার মনে হচ্ছে তারা একটু অতিরিক্ত উৎসাহ দেখিয়েছে এখানে। এখানে এটা খুবই আ আমার কাছে খুবই মানে খারাপ লেগেছে আরকি। তো কিন্তু এখন কথা হচ্ছে যে তুমি এই যে আমি মানুষজন মনে হুম। করতেছে আওয়ামী লীগের মিনিমাম 30% ভোট। এইটা এটা সবাই ধারণা করছে বিএনপি কে ভোট দিবে। কিন্তু আমি এখানে একটা কথা বলি, এটা আমার কথা না, এটা তুমি জানো, মিডিয়ার কথা বলা। গ্রেট টপিক আঙ্কেল, এটা নিয়ে আমি আপনার সাথে হ্যাঁ, হ্যাঁ, ডিসকাস হ্যাঁ। করতামই। আর আপনি একটা আনছেন, আমরা শুরু করি না, আলোচনাটা। এই হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ, বলেন। তার আগে হুম, কয়েকটা জিনিস এড করে নিই। হুম, হুম, এটা হচ্ছে মিডিয়ার কথাবার্তা, মিডিয়াতে যা হুম, শুনি। আমি আমি হুম, আ হুম, আমি 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 যদি যাচাই করে মিডিয়াতে শোনা যায় যে এরকম তারা এবং এই যে 30% ভোট, এখন আমি তোকে একটা কথা বলি। আওয়ামী হুম, লীগের আমলে কিন্তু যারা আওয়ামী লীগ করত, অনেক মানুষ অত্যাচারিত হয়েছে। হুম। আওয়ামী লীগের আমলে যারা মিঠাই মন্ডা খেয়েছে কত পার্সেন্ট লোক দেশে? 2%, 3%, ম্যাক্সিমাম 5%? 10% ধরে আঙ্কেল খাইছে। আচ্ছা, এক কোটি না, না, এক কোটি 5% লোক করে যাবেই না। বেনিফিটেড ছিল আঙ্কেল, 1 কোটি লোক। আউট অফ 18 crore 1 কোটি লোক তো বেনিফিটেড ছিল, না, প্রচুর এক বড় লোক হয়েছে। এটা এটা আমি আপনার আঙ্কেল একটা ছোট এক্সাম্পল পরে দিব, আপনি শেষ করেন। আচ্ছা, ঠিক আচ্ছা, আছে, ধরে নেন যাই আপনার। হোক, এই হুম, সংখ্যাটা কিন্তু কম। হুম, কিন্তু আ এর মধ্যে কিন্তু মনে করো যে আমরা আওয়ামী লীগের তো সবাই খারাপ। আওয়ামী লীগের অনেক ভালো নেতা এখনো আছে। আর আমাদের প্রকৃতপক্ষে আমাদের পরিবার হচ্ছে তোমার ঘোর আওয়ামী লীগ না, ঘোর আওয়ামী লীগ বললে ভালো হয়। কিন্তু আমি সেইখান থেকে আমি অবস্থার পরিবর্তন করে হাসিনার বিরুদ্ধে লড়াই তুমিও করেছো আমাদের সাথে। আমরা সিবিআই গঠন করেছি, আমি, তুমি, রাহাত। না, কানেক্টিভ মানুষ অ্যাব্রড। হাসিনার বিরুদ্ধে আমরা করেছি। আমি আমার সেই পুরানো পরিচয় ভুলে গিয়ে হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম। ঠিক আছে না? এবং বিএনপির পক্ষে, তারেক পক্ষে অনেক কথা আমরা বলেছি একটা সময়। যদি এখনো তারেক জিয়ার কিছু কার্যকলাপে আমার অ্যালার্জিক রিঅ্যাকশন হয় এবং এর বিতর্কিত এগুলো। তো এখন কথা হচ্ছে কি, আমি তোমাকে বলি, এই যে হুম, 30% ভোটার তো আসলে আওয়ামী লীগের না। ছিল, কিন্তু এর মধ্যে 30% আমি বলব আসলে হুম, ওদের 5% বলব। বা হুম, মেক্সিমাম 10%। কারণ ওই যে 20% মানুষ ওদের ও আ আ আ মানে আই মিন প্রত্যক্ষ হুম। বা পরোক্ষভাবে কোন না কোনভাবে হেনস্থার শিকার তারা। ওকে। তারা হাসিনাকে ভোট দিবে না। হাসিনা 30% ভোট কিন্তু নাই।
নাই। হুম। নাই। তো এই জিনিসটা মানে ভুল করে। হ্যাঁ, গো অন প্লিজ। আচ্ছা, আপনি যেহেতু আঙ্কেল এই ভোটের টপিকটা আনছেন, এর আগে হুম, আমি জাস্ট একটু অ্যাড অন করতে চাই পুলিশের অ্যাকশন নিয়ে আর কি। হুম, জাবের যেটা মানে এই 6 দিন আগে, 2-3 দিন আগে, ওরা 6 দিন আছে ছিল ওরা হচ্ছে তখন যারা যখন ওরা আন্দোলন করতেছিল, আন্দোলন করলো, 6 দিন ছিল ইন্টারিম গভর্নমেন্টের সময়কাল। এরপর কিন্তু আঙ্কেল তারেক রহমান এটা স্পেশালি ওনার জায়গা থেকে স্পষ্ট ঘোষণা দিচ্ছে যে হাদি হত্যার বিচার করবেই। আমি আমি ধরে নিলাম যে জামাতের আমির, আমি শুনি নাই, বাট উনিও হয়তো বলছে যে হাদি হত্যার বিচার হবে জামাত থেকেও। তো 6 দিন পর যখন একটা ইলেক্টেড গভর্নমেন্ট আসবে, 6 দিন আগে একটা 6 দিনের গভর্নমেন্ট যারা চলে যাচ্ছে ওদের সামনে গিয়ে এরকম আন্দোলন টান্দোলন করে এইটা আমার কাছে আঙ্কেল লজিক্যাল কোনো স্টেপ মনে হয় নাই, টু বি অনেস্ট। কারণ ইলেকশন আছে, ইলেকশনটা হইতে হবে আঙ্কেল, ইলেকশন না হলে অনেক প্রবলেম হবে বাংলাদেশের। সো পুলিশের অ্যাকশন খারাপ ছিল, ওদের অ্যাকশন উগ্র ছিল। আমি আহ, এই জুমা মেয়েটার কথা বলতে চাই, সে পুলিশদের গালাগালি করতেছিল সামনে থেকে। তো আমি ওয়ান সাইডেড কথাটা আর কি বললাম না, দুই সাইড থেকে প্রবলেম ছিল। পুলিশের কিছু অতি উৎসাহী ছেলেরা খুব বাজে ভাবে ওদেরকে মারছে টারছে, এটাও হয়েছে। তো ঠিক আছে আঙ্কেল, ওইটা গেল। এখন আওয়ামী লীগের ভোটার, শোনো এটা খুব ইন্টারেস্টিং টপিক আচ্ছা, আঙ্কেল তার আগে আমার। আমি একটা কথা এড করি, হুম। এই যে ছাত্রদের। আচ্ছা, হুম। ছাত্ররা যদি ইলেকশনের আগে এটা করতে গেল তারা, আচ্ছা হুম। বুঝলাম এটা ডিবেটেবল হতে পারে। কিন্তু কথা হচ্ছে ওরা তো কারো উপর অত্যাচার করে নাই, ভাঙচুর করে না। ওরা দাবি নিয়ে গেছে ওরা। সেখানে ওদের যমুনা ওদের ঘেরাও করছে আঙ্কেল, ওদের ওইখানে না, কিন্তু হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। ওইটা কিন্তু তাহলে ইল্লিগাল, মানে ওইখানে কিন্তু বলা আছে, কারণ এর আগে কিন্তু অনেকগুলা মব ওখানে গেছিল। তো ডক্টর ইউনিসের একটা সেফটির ব্যাপার, এটা লিগালি মানে 144 ধারা জারি থাকে ওই অঞ্চলটাতে। তো ওখানে কিন্তু আপনি করতে পারবেন না। আর এই যে হুম, মানে ঠিক আছে আঙ্কেল, আপনার কথা আমি এটা না, এগ্রি আমার করে মনে নিলাম যে হয় ওদের ফোর্সটা খারাপ পুলিশের ছিল আর আচরণ কি, ছিল উগ্র। আমি যেটা উগ্র বলবো, আচরণ ছিল। হ্যাঁ, ওদের পুলিশ আচরণও কিন্তু এখানে আঙ্কেল উগ্র ছিল। দমন করতে পারে, কিন্তু হ্যাঁ। ওদের আচরণটা ছিল উগ্র এবং অগ্রহণযোগ্য। তারা আরেকটু সংযত আচরণ করতে পারত এবং সংযোগ উচিত এখন ছিল। রাইট, উচিত আপনার ছিল। আপনার কথাটা ইন এ সেন্স রাইট। কেন? কারণ পুলিশ তো ল এনফোর্সমেন্ট এজেন্সি, ঠিক আছে, ওরা তো গার্জিয়ান। এখন এখন মানে আমার বাচ্চা কাচ্চা আমার সাথে অনেক বেদবি করে ফেলতে পারে বা আমার সাথে চিল্লাইতে পারে, আমার আরো ঠান্ডা মাথায় হ্যান্ডেল করা উচিত। কিন্তু ওদের ছাত্রদের থেকেও এটা অনেক অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড ওদের প্রতি করা হয়েছে আঙ্কেল। আমিও কিছু ভিডিও ফুটেজ দেখছি, আমি তো বললাম খুব গালাগালি করা হয়েছে ওদের, যে তোদেরকে এই করি না সেই করি না, মেয়ে মানুষ গালাগালি করতেছে। তো ঠিক আছে আঙ্কেল, এটা আমি তারপর মানে এই পুলিশের এগুলা ফোর্স দিয়ে। গালাগালি হচ্ছে কি, গালাগালি হয়, গালাগালি হবে, পুলিশও গালাগালি করে, মানুষও করে করতে পারে। কিন্তু গালাগালির জন্য আমি গায়ে হাত তুলবো কেন? ওরা তো কোনো ভাঙচুর করে নাই, বোমা নিয়ে আসে নাই। না আর না রাইট মারধর আঙ্কেল, করলেও কবে এটা এটা লাঠি, যেটা ওদের 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 এইখানে ওদের আমার যেটা মনে হচ্ছে দে হ্যাড অ্যান এজেন্ডা। এই যে যদি এই যে একটা ডিবেট করা হয় যে পুলিশ চাচ্ছে ব্যাক এন্ড থেকে আওয়ামী লীগ ক্ষমতায় আসুক বা কিছু একটা, তারা একটা একটা পক্ষ চায় মানুষকে ভয় দেখাতে যাতে ইলেকশন সেন্টারে না যায়। এটা মিডিয়াতে ডিবেট করা হয়। ওইটা যদি সত্যি হয় তাহলে আমার মনে হয় ওইটা ওদের এজেন্ডা ছিল। বাট আমি জানি না, আমি ধারণা করছি। আই কুড বি রং এন্ড আই ওয়ান্ট টু বি প্রুভেন রং। ট্রু আঙ্কেল, রাইট। না ঠিক আছে আঙ্কেল, আমিও এই একটু এখানে ডিবেট করতে চাই যে ওদের ওই সময়ে এই সময় আন্দোলন দেওয়াটা কোনো যৌক্তিক কিছু ছিল না। কারণ এটা ওটা তো আমরা বলেছি, ওরা যেদিন প্রথম, ওটা হয়তো হ্যাঁ তারা পরে আঙ্কেল, মানে করতে ওরা পারতো। যেদিন যেহেতু ছয় হ্যাঁ, দিন পর একটা গভর্নমেন্ট ইলেক্ট হবে, ওই গভর্নমেন্টের 1 সপ্তাহের মধ্যে তারা হয়তো এটা করতে পারতো যে ভাই তোমরা বলছো ক্ষমতা আসার পর এটা করবে, এখন কেন করতেছো না, উই ওয়ান্ট জাস্টিস। ঠিক আছে হ্যাঁ, আঙ্কেল, ঠিক আছে। ওইটার হ্যাঁ। জন্য ওদের ২ টা থাপ্পড় ইনাফ ছিল। কিন্তু রাইট ওরা রাইট রাইট যেই রাইট এখানে। যেই বল প্রয়োগটা করেছে ওটা ছিল অতিরিক্ত এখন আঙ্কেল এইটা অগ্রহণযোগ্য। আপনার একটা প্রবলেমটা কি হতে পারে আঙ্কেল, যেটা কিন্তু পরে জাবের এসে বলছিল যে ওদের আন্দোলনে আবার এই ছাত্রলীগের পোলাপানো ইন করে স্যাবোটাজটা ওখান থেকে হইতে পারে, মানে দুই জায়গা থেকে কিন্তু ঢিলাঢিল হয়েছে, এ হয়েছে সে হয়েছে। এখন আহ, এখন এটাও তো খুবই ন্যাচারাল আঙ্কেল, মানে যেখানে মব দেখবেন আপনার তো একটা পক্ষ আছে আমাদের দেশকে ডিস্টেবিলাইজ করার জন্য। এখন হয়তো ওরা খুব ভালোভাবেই ছিল ওখানে আন্দোলন করতেছিলাম, কেউ আইসে একটু উস্কানি যেগুলি হয় হইতে পারে, বাট কোনোভাবেই এটা সমর্থনযোগ্য না। আমরা যদি আগাই, মানে এটা হচ্ছে যে ভোটের ব্যাপার আপনি একটু বলতেছিলেন, এটা খুব ইন্টারেস্টিং টপিক, এটা নিয়ে আমার একটা অ্যানালাইসিস আছে। আপনি আচ্ছা, বললেন যে 30% ভোট এই মিডিয়া থেকে বলা হচ্ছে বা সামথিং, এটা আমিও বিশ্বাস করি না, আপনার সাথে সম্পূর্ণ একমত। হ্যাঁ, 15 থেকে 20% মানুষ, বাংলাদেশের মানুষ তো আঙ্কেল, এদের তো মনস্তাত্ত্বিক ভাবে দাস, মানে এরা সারা জীবন তো ওইভাবে হয়ে আসছে, এরা দাসত্ব থেকে বেরোতে পারে নাই। এটা খুব বাজে একটা জিনিস, বাট এটা আমাদের সোসাইটির পার্ট। এখন আমি এরকম অনেক মানুষ দেখছি 5 আগস্টের পর, যারা আওয়ামী লীগের থেকে মানে নো ওয়ের কানেক্টেড, মানে কানেক্টেডই না, বেনিফিট তো হবে দূরে থেকে, হুম। কানেক্টেড পর্যন্ত না, কিন্তু তারা এখনো
হাসিনার সাপোর্ট করে, ঠিক আছে, এন্ড ভয়াবহ সাপোর্ট করে। তো আমি ওগুলি যদি কনসিডার করি, আমি 15 থেকে ধরেন 20% যদি ধরে নেই একটা সাপোর্ট বেস আছে বাংলাদেশে হাসিনার বা আওয়ামী লীগের, তো ওইটার মধ্যে কাদের ভোট দিবে ওরা, এই জায়গাটায় অনেক বড় একটা রাজনীতি হয়ে গেছে আঙ্কেল, অনেক বড় একটা রাজনীতি হয়ে গেছে। ওই ভোটটা পাওয়ার জন্যই এই দুইটা দল থেকেই প্রচুর অ্যাক্টিভিটি করা হইতেছে, যেগুলি খুব খারাপ হয়ে যেতেছে। এখন তারপরেও মানে ভোটটা যদি আমি ওই ওই পলিটিক্সে না যাই, আমি জাস্ট যদি বলি ভোটটা কাকে দিবে, আমার যেটা মনে হয় যে একটা দলের 20% যদি সমর্থক থাকে, এর মধ্যে হয়তো 5% হচ্ছে অ্যাক্টিভিস্ট যারা দলের পদ পদবিতে থাকে, আর 15% হচ্ছে সাপোর্টার। তো সাপোর্টার বেসটাই তো অলওয়েজ বড় থাকে, মানে কর্মী তো কমই থাকে, নেতা কর্মী তো কম থাকে, সাপোর্টার বেশি বেশি থাকে। অফকোর্স, হ্যাঁ। তো 15% যদি একটা সাপোর্টার হয় আর 5% যদি অ্যাক্টিভিস্ট হয়, আমি 5 আগস্টের পর মানে যেটা নিজের চোখে দেখছি, এই মানে এর মধ্যে 90% ভোট জামাতে যাবে, আওয়ামী লীগের ভোট। যারাই আমার এলাকায় বা আমার ফ্রেন্ড আচ্ছা, সার্কেলে তোমার ধারণা আওয়ামীর 90% ভোট জামাতে যাবে? আচ্ছা, এটা জামাতে একটা যাবে। কমেন্ট করবো আমি পরে। হ্যাঁ, বড়, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, আপনি কমেন্ট করেন, আমি জাস্ট আমার হ্যাঁ, হ্যাঁ। রিয়েলাইজেশনটা বা ইয়েটা বলি, অ্যাসেসমেন্টটা কেন আমি এটা বললাম। আমার এলাকায় যেই ছেলেগুলা কোনোভাবে আগে এক সময় হলো ছাত্রলীগের সাথে কানেক্টেড ছিল বা সমর্থক ছিল, ও তো অ্যাক্টিভিস্ট, যে ছাত্রলীগ করছে তো অ্যাক্টিভিস্ট, কিন্তু যে আওয়ামী লীগের সমর্থক ছিল, ওই লোকগুলা পুরাপুরি ভাবে এখন 5 আগস্টের পর থেকেই এদের কয়েকজনের সাথে আমার আনফ্রেন্ড হয়ে গেছে। কারণ ওরা হচ্ছে গিয়ে খুব ভয়াবহ ভাবে এনটি বিএনপি আর দে আর ইন সাপোর্ট অফ জামাত। এইটার পরে আমি চিন্তা করলাম যে এটা হওয়ার রিজনটা কি। এটা হওয়ার রিজনটা হচ্ছে আঙ্কেল মনস্তাত্ত্বিক ব্যাপার, মানে মানুষের সেন্টিমেন্ট কাজ করে। ব্যাপারটা যদি আমরা এইভাবে দেখি, ধরেন আপনি আর আমি দুইজন সাপোর্টার, আমরা তো প্লেয়ার না, মানে ফুটবল বিশ্বকাপ হইতেছে এখন আপনি ব্রাজিল আমি আর্জেন্টিনা, আমরা তো প্লেয়ার না, আমরা সাপোর্ট করি, যে আমি ব্রাজিল করি আপনি আর্জেন্টিনা করেন। এখন সামহাও যদি সেমিফাইনালে গিয়ে ব্রাজিল হেরে যায়, তাহলে ফাইনালে গেল কে, আর্জেন্টিনার জার্মানি। তো যে ব্রাজিলের সাপোর্ট করতো সে মইরা গেল বলবে না বা চাবে না যে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতুক, অলওয়েজ চাবে ইয়ে বিশ্বকাপ জিতুক, জার্মানি জিতুক বা আর্জেন্টিনা ছাড়া যে কেউ জিতুক। সেম গোস ফর আর্জেন্টিনিয়ান সাপোর্টার্স। আর্জেন্টিনার সাপোর্টার যদি আর্জেন্টিনা সেমিফাইনাল থেকে আউট হয়ে যায়, ওদের ব্যাকএন্ডে মাইন্ডে একটা সেন্টিমেন্ট কাজ করবে যে ভাই ব্রাজিল হাইরা যাক, মান সম্মান বাঁচবে বা এই হবে সেই হবে, অ্যাটলিস্ট আমরা খুশি হব। এই হিউম্যান নেচারটা সবার মধ্যে আছে আঙ্কেল। বাংলাদেশের বিএনপি আওয়ামী লীগের এই নেচারটা আছে, যারা সাপোর্টার, যারা অ্যাক্টিভিস্ট না, যারা দলের এই বেনিফিশিয়ারি না, চুরি করে না, ডাকাতি করে না, এই অ্যাক্টিভিস্ট লেভেল সারা যে সাপোর্টার বেস আছে, এদের মধ্যে 90% এই সেন্টিমেন্টের কারণে আওয়ামী লীগে ভোট দিবে, যে আমি জীবনে বিএনপিরে চাই না, হোয়াট এভার যে আসুক, কলা আসুক, কিন্তু আমি বিএনপিরে জিতাবো না। এই এই জিনিসটাই হয়ে আসতেছে। এন্ড অনলাইনের যে মানে ডিস্টেন্সটা ক্রিয়েট করা হয়ে যেতেছে, জামাত বিএনপির যে প্রচুর দ্বন্দ্ব অনলাইন বেসিসে, এর মধ্যে এই আওয়ামী লীগের পোর্শনটা একটা হিউজ রোল প্লে করে আঙ্কেল। মানে ওরাই সেই ধাপ ধুপ গালাগালি তারেক রহমান রে বা এই ডিস্টেন্সটা ওরা ক্রিয়েট করতেছে, তো এটা একটা অনেক বড় পলিটিক্স হয়ে যেতেছে এই জায়গায়। তো এইটা আমার অবজারভেশন যে আওয়ামী লীগের ভোটগুলা জামাতে যাবে, এন্ড এটা একটা বড় মানে গ্যাপ যেটা ছিল ভোটের পার্সেন্টেজে, ওইটা কমায় দিবে। ওইটা কমায় দেওয়ার কারণে নির্বাচনটা আমার কাছে মনে হয় মানে প্রচুর হাড্ডাহাড্ডি হবে। দেয়ার ইজ নো মেজরিটি মাইনরিটি। আমি যেটা দেখতে পাই যে যেই পার্টি জিতুক, সে খুব কষ্ট করে তার জিততে হবে আর কি আচ্ছা, ইলেকশনে। আমি আমি এখানে কয়েকটা কমেন্ট করি। তুমি যেটা বললা যে আওয়ামী লীগের 90% জামাতে যাবে। হ্যাঁ, যেতে পারে। কেন যেতে পারে? আওয়ামী লীগের একটা হচ্ছে আওয়ামী লীগের যারা তোমার ওই যে একদম আ মানে একদম প্রান্তিক লেভেলের কর্মী এবং মিড ক্যাটেগরির যারা নেতা, যারা দেশ থেকে পালাতে পারে নাই, তাদের উপর একটা চাপ আছে যে একটা আন্দোলনটা চালিয়ে যাওয়ার জন্য। এবং এর জন্য ওরা যেভাবে অত্যাচারিত হচ্ছে, ওদের অভিযোগ হচ্ছে, যেটা আমরা মিডিয়াতে দেখেছি, মিডিয়াতে আসছে, তারা তো বলে না, এটা বিভিন্ন মিডিয়া প্রচার করে যে যে তারা তাদের একটা হচ্ছে যে তাদেরকে অভিযোগ হচ্ছে তাদেরকে আওয়ামী লীগ তাদেরকে দেখে নাই। যেটা রিফ্লেক্ট হয়েছে সাদ্দামের ওয়াইফের আত্মহত্যায়। সাদ্দাম অনেকগুলো হত্যা করেছিল এবং একজন এমপি, তিনি সম্ভবত ওই যে কানাডায় থাকেন, তাকে দেখে তুই চালিয়ে যা, তোকে কানাডায় নিয়ে যাবো। কানাডা তো নেয়ই নাই, তাকে জেল থেকে ছাড়াতে পারে নাই, সেটা তো পক্ষে সম্ভব ছিল না, তার পরিবারকেও দেখে নাই। তো এইটা একটা আওয়ামী লীগের একটা বদনাম আছে আরকি। এখন এইদিকে আবার
এইদিকে আবার কি করেছো তুমি একটা জিনিস দেখো, হুম বিএনপির বিরুদ্ধে একটা অভিযোগ আসছে, হুম তারা মামলা বাণিজ্য করেছে, মামলা তারা আওয়ামী লীগকে হুম শেল্টার দিয়েছে চাঁদা বিনিময়, এটা হচ্ছে মিডিয়া এই কথাগুলো বলে। আচ্ছা, এখন হুম এখানে জামাত অতি চতুরতার সাথে কি করেছে দেখো, জামাত এটা সুযোগ নিল 100%, সে এখানে ছক্কা পিটাই দিল, সে সবাইকে গিয়ে বলল তোমাদেরকে আমরা কোনো চাঁদাবাজি করি নাই, মামলাবাজি করি নাই, তোমাদের কোনো ভয় নাই, তোমাদেরকে আমরা প্রোটেকশন দিব, যারা অন্যায় করেছে দেশের প্রচলিত আইন অনুযায়ী বিচার হবে। তখন তখন ওরা চিন্তা করে সত্যি তো ওরা তো আসলে মামলা বাণিজ্য করে নাই, তাহলে আমরা মনে হয় বিএনপির চেয়ে আওয়ামী লীগের কাছে আমরা নিরাপদ। একটু আমি শেষ করে দিচ্ছি, এই দৃষ্টিকোণ থেকে হয়তো এই এই অনেকগুলো ভোট আওয়ামী লীগের জামাতে যেতে পারে। তুমি ঠিক বলেছো, হ্যাঁ বলো। হুম। না এই সরি আঙ্কেল, আপনি এই টপিকটা হুম, আনছেন, এটা খুব ভালো হয়েছে, আমি এটা মেনশন করতে হুম, ভুলে গেছি। এখন এই মামলার ব্যাপারটা মানে হুম, আমি পার্সোনালি আমি তো চাই আঙ্কেল আওয়ামী লীগের এদেরকে এরা তো দেশে থেকে ওই ডিস্টেবিলাইজ করার চেষ্টাই করতেছে। এখন ঠিক আছে, অনেক মানে 10% লোক তো ভালো হইতেই পারে যারা কোনো রকমের খারাপ কাজের সাথে জড়িত ছিল না, তারাও হেনস্থার শিকার হইতেছে, আই এগ্রি উইথ দ্যাট। কিন্তু যে অপরাধীগুলা, এদেরকে তো দৌড়ের উপরে রাখলে আমি খুশি আঙ্কেল। আপনি কি খুশি না এটাতে? মানে আওয়ামী লীগের এদের দৌড়ের উপরে রাখলে, না, এটা এটাকে তো আমরা দৌড়ের উপরে চাইছি না। রাখতে হবে কি, মনে করো যে 5 আওয়ামী আগস্টের লীগের, পর কি আমরা এটা চাইছি না যে আওয়ামী লীগের এত দৌড়ের উপরে রাখতে হবে আঙ্কেল? এখন আমি এখানে পাঁচ হুম কথা যখন বললাম, আমি একটা কথা বলি তো, আমি শোনো, হুম আওয়ামী লীগকে কি যারা অপরাধী তাদেরকে দৌড়ের উপর রাখতে হবে, আচ্ছা এইটা। আওয়ামী লীগের অপরাধীটা কে না আঙ্কেল, আমাকে একটু বলেন তো, এটা খুব ভালো একটা টপিক হ্যাঁ, 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 ডিসকাশনের জন্য। অপরাধী কে না, হ্যাঁ, এইটা কে না, একটা এটা হচ্ছে আমাকে কি, একটু, হ্যাঁ, এইটা, এটা নিয়ে আপনার অবজারভেশনটা বলেন। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু তুমি মনে করো যে এইটা হয়তোবা সত্যি হতে পারে কেউ অপরাধী না, কিন্তু কথা হচ্ছে কি, এটা তুমি প্রমাণ ছাড়া তো কিছু করতে পারবে না, তোমাকে প্রমাণ করতে হবে। আমরা না, একটা প্রমাণ করতে আমরা হবে একটা ফর শিওর। গণতান্ত্রিক দেশ থেকে আইন অনুযায়ী চলতে হয়। আমার হুম যেমন আওয়ামী লীগ কি বলেছে, ও রাজাকার ওকে মার। আবরার, হুম ও ভারতের বিরুদ্ধে কথাবার্তা বলেছে, ও তো যৌক্তিক কথা হুম বলেছে, ভারতকে এটা দিলে আমাদের এই ক্ষতি হবে, বিরুদ্ধে বলে নাই। ও যেই চুক্তিটা হয়েছে ওই চুক্তির বিরুদ্ধে কথা বলেছে দেশের পক্ষে। তাকে রাজাকার, জামাত শিবির, মানে তারা এমন একটা বয়ান তৈরি করেছে, জামাত হুম। শিবির হলে ওকে মারা যায়, কোনো বিচার হবে না। তো ওই না, জিনিসটা তো আমরা জামাত করতে শিবির পারি না। বিএনপি এটা হ্যাঁ, হ্যাঁ, ওই জিনিসটা তো আবরারের আমরা করতে পারি ব্যাপারটা না, আমরা একটু আওয়ামী ইন্টারেস্টিং লীগের। আঙ্কেল। হুম, আবরারের ব্যাপারটা একটু ইন্টারেস্টিং। এখানে গুপ্ত রাজনীতির একটা ব্যাপার চলে আসে, আমি জানি না আপনি এটা জানেন নাকি। আবরার হত্যাকাণ্ডে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে 8টা ছেলের, হুম, যারা তখনকার পোস্টের ছাত্রলীগ ছিল, হ্যাঁ, এদের মামলা শিশির মনির লড়ছে, মানে জামাত নেতা শিশির মনির। এর আচ্ছা, মধ্যে আমি একটা জানি। সিগনিফিক্যান্ট, হুম, যেটা হচ্ছে মানে ছেলেটার নাম মেহেদি হাসান সামথিং। ওকে, ওর মাম ওর মামলাটা যখন শিশির মনির নিয়ে ওর মামলা লড়তেছিল, তখন এই যে শাহেদ আলম, আর একটা অ্যাক্টিভিস্ট হোয়াটসঅ্যাপার, তো ওই লোক এটা ওনার ফেসবুকে সর্বপ্রথম এটা নিয়ে লেখালেখি করছে, করার পর ওই যে নিউ ইয়র্কে টক শো করে যে না। হ্যাঁ হ্যাঁ শাহেদ আলম তো হুম, ওইটা করার পর শিশির মনির ওই মামলা থেকে মানে ওর ক্লায়েন্ট হিসেবে ওই ছেলেকে বাদ দিছে। ইন্টারেস্টিংলি ওই ছেলের ব্যাকগ্রাউন্ড যাচাই করে দেখা গেছে যে ওই ছেলের বাপ চাচা যারাই আছে সবাই ওদের এলাকার স্থানীয় জামাত নেতা। এখন মানে শিশির মনির তো আউট অফ নোয়ের একটা ছাত্রলীগরে তার ক্লায়েন্ট বানাবে না। তো হুম, আপনি যেহেতু আবরার ফাহাদের কথা বললেন, আবরার ফাহাদ বাংলাদেশের একটা হিস্ট্রিক্যাল পার্ট, কিন্তু গুপ্ত রাজনীতির যে একটা ভয়াবহতা, সেটা সেটা এই 20 জন বা 19 জন ফাঁসির আসামি ছিল ওই মামলায়, এর মধ্যে 8 জনের মামলা জামাত নিছে। তো মানে আমরা কিন্তু এইটা কাইন্ড অফ প্রেডিক্ট করতে পারি যে ওখানে তাহলে সামহাও কি গুপ্ত শিবিরের ইনভলভমেন্ট ছিল কি না। বাট যাই হোক, ওই টপিক মানে এটা আপনি যেহেতু আনলেন আমি এটা আসলে বললাম আর এই কি। সম্বন্ধে আমার কোনো ধারণা নাই, তো হুম আমি জানি না আসলে, তো আমি এটা রাইট আমি কি রাইট, আমি কমেন্ট জাস্ট করব। আপনাকে একটু হেডস আপ তবে দিলাম আমি আর কি। গুপ্ত নিয়ে একটা কথা বলতে চাই, এই যে বর্তমানে একটা ট্রেন্ড হচ্ছে গুপ্ত গুপ্ত গুপ্ত। আচ্ছা, তোমাকে তো গুপ্ত তো একটা স্ট্র্যাটেজি, অন্যায় না তো। গুপ্ত তোমাকে যদি তোমার শত্রুর হাত থেকে তোমাকে শত্রুকে পরাস্ত করতে পারতেছো না, তোমাকে তো গুপ্ত হতে হবে তাকে আনটিল তুমি শক্তি সঞ্চয় করে তাকে প্রতিরোধ করার জন্য। আমার নবী কি গুপ্ত হন নাই? সবাই গুপ্ত হয়। গুপ্ত হচ্ছে যুদ্ধের না একটা স্ট্র্যাটেজি। আঙ্কেল, রিলিজিয়নটা এখানে নাই গুপ্ত হওয়া, মানে আপনি না, রিলিজিয়নটা আপনার আনবো না পরিচয় কেন? না রিলিজিয়নটা না আনবো না না কেন যেখানে। কারণ আচ্ছা, এটা একটু তাহলে সাইড রেখে যাবে। আমি যেটা বলতেছি আঙ্কেল, আপনার কথার সাথে আমি একমত। গুপ্ত হওয়া মানে মানে গুপ্ত হওয়াতে কিন্তু প্রবলেম নাই। গুপ্ত মানে কি, আপনি ধরেন পলিটিক্যাল ব্যক্তি, কিন্তু আপনি আপনার আইডেন্টিটিটা সামনে আনতেছেন না, কারণ আপনি চান না যে আপনি আপনার পলিটিক্যাল আইডেন্টিটি সামনে আসুক, এটা একটা গুপ্ত। আরেকটা হইছে এটা আপনি, অপরাধ কি? অপরাধ কি? এটার অপরাধ নাই, কিন্তু ধরেন আপনি যখন আপনার অপোনেন্ট পার্টিতে জয়েন করে
ওদের নামে রাজনীতি করবেন কিন্তু আপনি মনের দিক থেকে আরেক দল করেন, বা আপনি সাংগঠনিকভাবে আরেক দল করেন, কিন্তু তারা আপনাকে অ্যাজ এ ট্রেইটার বা অ্যাজ এন এজেন্ট আরেক দলে পাঠাইছে, সেখানে গিয়ে আপনি ওইটাতে প্রবলেমটা কি হয় আঙ্কেল, পলিটিক্যাল স্ফেয়ারে ট্রাস্ট ব্রেক হয়ে যায়। এখন যখন ট্রাস্ট ব্রেক হয়ে যায় তখন সোসাইটি কলাপস করে আঙ্কেল। ইটস মানে এইটার এখন আমি তো বললাম না যে আবরার ফাহাদ যখন মারা গেছে ওর যে নৃশংসভাবে ওকে খুন করা হয়েছে, ওইখানে যে এই যে এই মেহেদী হাসান যে ছেলেটার কথা বললাম, সে যে তারে যে আমরা আমার আমার অ্যাপারেন্টলি তো মনে হচ্ছে সে গুপ্ত শিবির করতো, নাহলে তো শিশির মনে বা ওর বাপ চাচা সব ওখানে স্থানীয় জামাতের নেতা হইছে। তো এই জিনিসটা কি মনে করে রাখতেছে আঙ্কেল আমারে, যে এরকম মানে 5% ছেলে ছিল যারা ছাত্রলীগে ঢুকে গেছিল জামাতে, and যারা অত্যাচারটা বা ছাত্রলীগ যে নৃশংসতা করছে ওইটার সাথে তারাও জড়িত ছিল। তো এইটা তো প্রবলেম আঙ্কেল, মানে এইটা তো আমি এক্সপেক্ট করি না। আচ্ছা, আমি এটা একটা তো জিনিস ভয়াবহ জিজ্ঞেস একটা করি। ব্যাপার। মনে করো যে তুমি যেটা বলেছো তারা গুপ্ত থেকে তারা খুনের সাথে জড়িত ছিল, এটা আমরা এটা এখন প্রমাণিত হয় না, আমি জানি প্রমাণিত না। না, আমি আচ্ছা, আমি এটা বলে দিলাম যে ধারণা। আমরা অ্যাজিউম আমার যেটা করতেছি। মনে হচ্ছে মাহাদি, হুম। এই গুপ্তটাকে নিয়ে যেমন ওই যে স্বাধীনতার পক্ষে শক্তি বিপক্ষে শক্তি, ঠিক তেমনি হয় গুপ্ত নিয়ে এমন কচানো শুরু হয়েছে। আমার মনে হয় এটাতে আমি কোনো এখানে কোনো জ্ঞান ও গর্ব আলোচনা দেখি না। গুপ্ত যে কোনো পৃথিবীর অনেক দেশেরই প্রতিটা দেশের স্পাই এজেন্সি থাকে, তাও তো গুপ্ত থাকে। স্পাই গুপ্ত থাকা এজেন্সি হচ্ছে একটা আঙ্কেল আমার দেশের যদি মধ্যে থাকে। আমি হুম আমি তোমাকে একটা কথা বলি, হুম বাংলাদেশের মনে করো যে এই যে তোমার আমার যদি কোনো আমার দেশের মঙ্গলের জন্য যদি কোনো স্পাই আরেকটা দেশ থেকে ইনফরমেশন নিয়ে আসে এবং করে, সিআইএ করে, কেজিবি করে, র করে, সবাই তারা করে এবং ইনফরমেশন পাচার করে, তারা তো হুম। ওই দেশের সাথে বেইমানি করছে, কিন্তু তার দেশের জন্য বেইমানি সে করছে না। তাই গুপ্ত হচ্ছে একটা স্ট্র্যাটেজি। আর কিভাবে তুমি দেখবে, কোন দৃষ্টিকোণ থেকে দেখবে, না আঙ্কেল, আপনি বুঝছো? আপনি আপনার এই কথাটার সাথে এগ্রি করি, বাট দ্যাট ইজ বিটুইন টু কান্ট্রিজ। আর এটা হচ্ছে আমার নিজের মানুষের সাথে আমি মানে না, নিজের মানুষ না তো। আমার আমি যদি নিজের মানুষ তো না আমি আঙ্কেল, মানে যদি আমি তো নিজের দেশের মধ্যে নিজের সোসাইটি তো আমরা না ডিফারেন্ট না না। আমি আপনার আপনার পলিটিক্স আপনি করবেন, আমার পলিটিক্স আমি করবো, আপনার পার্টি আপনার, আমার পার্টি আমার। ওইখানে আপনি এই আহ, বৃত্তিটা কেন আনবেন? আচ্ছা, তার মানে মানে তুমি তুমি বলতে চাচ্ছ যে আওয়ামী এটা লীগ এটা যত আমি বলতে চাচ্ছি আচ্ছা আচ্ছা, আঙ্কেল আমি যে আমি এটা বলি। ডিস্ট্রাস্ট ক্রিয়েট করে, সোসাইটি ব্রেক করবে তো আচ্ছা এভাবে। আচ্ছা আচ্ছা, আমি তোমাকে বলি, শুনো। তুমি তার হ্যাঁ। মানে বলতে চাচ্ছ যে আওয়ামী লীগ যত অন্যায় করুক না কেন, আওয়ামী লীগকে ভাঙার জন্য যদি ছাত্র শিবির গুপ্ত হয়ে আওয়ামী লীগের ভিতরে ঢুকে যায়, এটা হতে পারবে না, তাই তো? আমরা তো তাই তো সম্মুখ বলতে চাচ্ছ তুমি, তাই না? সম্মুখে যুদ্ধ করে আওয়ামী লীগকে হারাইছি, গুপ্ত হয়ে কি হারাইতে পারছিল আঙ্কেল 17 বছর? মানে লাস্টের 10 বছর যদি আমি ধরি, গুপ্ত হয়ে কি হারাইতে পারছে? পারেনি তো। না না রক্ত তো দিতে হইলো না লাস্টে, 1400 ছেলে তো মরতে হইলো। তাহলে গুপ্ত হয়ে কি লাভ হইছে? না না, গুপ্ত হয়ে লাভ হলো কি না হলো তো অন্য হিসাব। অন্য হিসাব, আমাদের কিন্তু টপিকটা মানে হচ্ছে তাহলে এটার আউট এফেক্টটা কি? আমাদের টপিকটা রক্ত হচ্ছে তো দিতে গুপ্ত হয়েছে আঙ্কেল। হওয়াটা। তুমি বলতেছো গুপ্ত হতে পারবে না দেশের ভিতরে, মানে দেশের ভিতরে একটা এটা সরকার না কোনোভাবে না, আমাকে এথিক্যাল না আমাকে একটু আঙ্কেল, শেষ আপনার করতে কাছে দাও, কি শেষ এটা করতে এথিক্যাল দাও। মনে হয়? না, আমি বলি, শুনো শুনো। হুম আমার শত্রু পক্ষকে আমি আঘাত করব, হুম। সেই শত্রু পক্ষকে আঘাত করার জন্য আমাদের গুপ্ত হতে হয়, এটা একটা স্ট্র্যাটেজি। এখন আসো দেশের কথায়। এখন দেশের কথা। দেশের তো হাসিনা তো দেশের এলিমেন্ট ছিল না। হাসিনা তো দেশের শত্রু, ও ছিল রয়্যাল এজেন্ট। ও হ্যাঁ, তো আমাদের প্রকাশ্য শত্রু। 100% এখন আপনার ওইখানে যদি গুপ্ত তারা ঢুকে যায়, অসুবিধাটা কোথায়? না, এখন ওইখানে ওরা আমাদের গুপ্ত। আমাদের টপিকটা হচ্ছে গুপ্ত হয়ে তারা কোনো জয় আনতে পারে না। ওটা ওটা তর্কের বিষয়। তর্কের বিষয় হচ্ছে যে গুপ্ত হওয়াটা কি অপরাধ? হাসিনা হচ্ছে একটা রয়্যাল এজেন্ট। ও একটা বাংলাদেশের বেইমান, জাতীয় না বেইমান। না, ওর আপনার তো গুপ্ত হতেই হবে, ১০০ বার গুপ্ত হতে না, হবে। আপনার এই লজিকটা ঠিক আছে আঙ্কেল, কিন্তু কথাটা হচ্ছে যে আপনি গুপ্ত এখন এখন সে ফর এক্সাম্পল আঙ্কেল, সে ফর এক্সাম্পল এই সেম স্ট্র্যাটেজিটা কি ছাত্রলীগ নিতে পারে না? কোনটা? এই যে গুপ্ত হয়ে জামাতে ঢুকে গেল। তারা যদি গুপ্ত হবে, তারা হলে হ্যাঁ, হতে পারে। এখন এটা এই তাদের এই ব্যাপার। এই- এই যে না না তাদের ব্যাপার এবং তো এই এখন গুপ্ত এই যে জিনিসটাকে তুমি প্রবলেমটা। ঠেকাতে পারবে না না। তুমি যদি এই যে চতুর হও, তাহলে ঠেকাতে, যেমন আমি তোকে বলি, শোনো। এই যে চতুর হাদিকে যে চতুর তো মারলো হইতেই না। পারে না আঙ্কেল, আওয়ামী লীগ থেকে বেশি চল, মানে ওদের আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা, ওদের র আমি একটা ছিল, কথা বলি। ওদের একটা ডিজিএফআই ছিল, ওদের সবাই ছিল, তাও পারে নাই। আমরা কিভাবে পারবো আঙ্কেল? না আমার না, আমার তো ওইটা আমার কথা, পয়েন্ট আমার অফ ভিউটা টপিক ওই ওইটা না। জায়গায় যে এই স্ট্র্যাটেজিটা ইট ইজ নট এ রাইট স্ট্র্যাটেজি আঙ্কেল। এটা তো আমাদের থিওলজিক্যাল দিক থেকে, এথিক্যাল দিক থেকে, মোরালিটির দিক থেকে কোনোভাবেই না। আপনি আমি যেটা বললাম যে আপনি গুপ্ত কিভাবে থাকতে পারেন, আপনি পলিটিক্স করেন কিন্তু আপনি বললেন না যে আমি পলিটিক্স করি, কিন্তু আপনি আরেকটা জায়গায় গিয়ে উম, অন্যের পলিটিক্স করতেছেন কিন্তু নিজের পলিটিক্সটা লুকায়। এইটা তো একটা কেওটিক সিচুয়েশন ক্রিয়েট করে ফেলতে পারে আঙ্কেল। ওইটা করে যে আমরা স্বাধীন হতে পারছি ব্যাপারটা তো এরকম না।
প্রবলেমটা হলো ধরেন আঙ্কেল 5 আগস্ট হইতো না বাংলাদেশে, ঠিক আছে? 5 আগস্ট হইলো না, তো যারাই ছাত্রলীগে ছিল যে ছেলেগুলাই, তারা কি কোনোদিন আহ, প্রকাশ করতো যদি হাসিনা থেকে যেত যে না ওরা ছাত্রলীগ না, ওরা শিবির বা ওরা অন্য দল বা এরা এই দল? এটা তো হইতো না আঙ্কেল। তো এটা তো ওয়ান কাইন্ড অফ বিট্রেয়াল। আমি ওইটার পক্ষপাতী না, কিন্তু আপনি যেটা বলছেন এটার একটা পয়েন্ট আছে যে হাসিনার সাথে গেলে কি ওইটা ঠিক নাকি ঠিক না, ওইটার একটা পয়েন্ট আছে, কিন্তু এটা আঙ্কেল সোসাইটি ব্রেক করার মতো জায়গায় চলে গেছে। কারণ হলো ডিস্ট্রাস্ট যখন আপনার ক্রিয়েট হয়, এখন আমি তো আপনার বলতে পারবো না যে তাইলে, আমি তো আপনার, পলিটিক্স তো একটা মানে একটা অর্গানাইজেশন, একটা কান্ট্রি তো একটা স্টেট, মানে এই স্টেটটা আমার চালাইতে হলে তো ট্রাস্ট লাগবে আঙ্কেল। আমি এটাই বলতেছি যে আপনার পলিটিক্স আপনি করবেন, আপনার পার্টি আপনার আলাদা থাকবে, কিন্তু আমার পার্টি তো আমার থাকবে, আমার পলিটিক্স আমি করব। আমাদের ওয়েলফেয়ার পলিটিক্সের দ্বন্দ্ব থাকবে, কিন্তু আমরা তো গুপ্তচর ভিত্তিক দ্বন্দ্ব করতে পারবো না আঙ্কেল, তাহলে তো সোসাইটি ব্রেক করবে। আমি তো আমার নিজের মানুষের প্রতি গুপ্তচর হব না, আমি আরেক দেশের প্রতি হব। নিজের আমি মানুষের এবার প্রতি আমি হলে তো আমি এবার সোসাইটি ব্রেক বলবো। করবে আঙ্কেল। আচ্ছা, জি এবার জি আমি একটু বলি, বলেন। তুমি আমার কথা শুনো হুম কমেন্ট করার আগে। হুম। সেটা হচ্ছে, আমি মানুষের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি করব না, কিন্তু অমানুষের বিরুদ্ধে করব। অমানুষের বিরুদ্ধে আমি ডিরেক্ট অ্যাকশন আমাকে নিব শেষ আঙ্কেল, করতে দাও, গুপ্তচর শেষ কেন করতে করব? দাও, শেষ হুম করতে দাও আমাকে, তারপর কমেন্ট করো তুমি। হুম। আমি মানুষের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি করব না, অমানুষের বিরুদ্ধে করব মানুষকে বাঁচানোর জন্য। আচ্ছা, সেই শত্রুটা, সে অমানুষটা হতে পারে আমাদের দেশের ভিতরে, দেশের বাইরে, ইট ডাজন্ট ম্যাটার। হুম। যে দেশের শত্রু। আর নাম্বার 2, তুমি একটা কথা বললে যে ওরা ওদের পরিচয় দেয় নাই। ওরা ছাত্রলীগের হয়ে আসলে ছিল জামাতের। আচ্ছা, ওরা তো জামাত বললে তো গুম হয়ে যেত। ওরা বলবে কিভাবে? ওরা জামাত শিবির বললেই গুম হয়ে যায়। কিন্তু বাংলাদেশের একটা কিন্তু কালচার আঙ্কেল সৃষ্টি এই যে হচ্ছিল। রকিব যে ছেলেটা, ছাত্র দলের রকিব ভাই, রাকিব ভাই, ও তো ওর আইডেন্টিটি দিয়ে পলিটিক্স করছেন আঙ্কেল। ও আচ্ছা, না, না, হাসিনার চোখে, এটা হচ্ছে, এটা ডক্টর যার ডক্টর যার জাহেদ, চয়েস। জিল্লুর রহমান, ওরা বাংলাদেশে বসে হাসিনার বিরুদ্ধে চোখে চোখ রেখে অ্যাক্টিভিজম করছেন আঙ্কেল। না, ওদেরও আমার তো মনে মৃত্যুর হয় কি ভয় জানো? ছিল। আপনি এই তো যে, বীর হইতে পারেন না, আপনি না, যদি মৃত্যুর ভয় গুপ্ত থাকে আপনি কি বীর আঙ্কেল? শোনো, এই গুপ্ত হওয়াটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি। এখন তুমি যদি স্ট্র্যাটেজি তুমি খাটাও দেশকে ভাঙার জন্য, সেটা অপরাধ। কিন্তু দেশকে গড়ার জন্য গুপ্তচর বৃত্তি করো, ইটস ওকে। এবং আমার সেই শত্রু দেশের ভিতরে হতে পারে, বাইরে হতে পারে। আমার মনে হয় যে এই গুপ্ত হওয়াটা, এটা আমার কাছে মনে হয় স্ট্র্যাটেজি। আর তোমার মনে হচ্ছে এটা জাতিকে ধ্বংস এটা করার একটা অস্ত্র। আই এটা ডোন্ট এটা থিংক আমার দ্যাট। মনে হচ্ছে এটা ডিস্টেবিলাইজ করবে সোসাইটিকে, এন্ড এটা নন না, এথিক্যাল। আমার কাছে দুইটা জিনিস কিভাবে মনে করে, হচ্ছে। কিভাবে করবে বলো? কেন এই যে করবে? আঙ্কেল কিভাবে আমি করে? বললাম না যে ধরেন আমি আমার ভাইয়ের, আমি আমার নিজের পরিবারে গুপ্তচর বৃত্তি করতে পারি না আঙ্কেল। যদি এটা করি তাইলে আমার ডিস্ট্রাস্ট ক্রিয়েট হবে, মানে আমি আর না, এটা ট্রাস্ট করতে আসলে পারতেছি না। এখন একটা একটা অর্গানাইজেশনে দুইটা ফাংশন কাজ করে, একটা সেলস ডিপার্টমেন্ট, সে ফর এক্সাম্পল একটা অপারেশন ডিপার্টমেন্ট। দুইটা ডিপার্টমেন্ট যদি আঙ্কেল অ্যালাইন না হয় দেশ তো চলবে না। আচ্ছা, সেম ওয়েতে আমাদের প্রবলেমটা হলো আমরা যে ডিস্ট্রাস্ট নিজেদের মধ্যে ক্রিয়েট করতেছি, তাহলে বিএনপি বা জামাত যেই ক্ষমতায় যাক, একটা তো বিরোধী দল থাকবে, রাইট আঙ্কেল? এখন বিরোধী দল আর সরকারি দল যদি এক হয়ে কাজ না করতে পারে, বাংলাদেশ তো আবার আলাদা হয়ে যাবে আঙ্কেল। তো না, আমার কথা শুনো, তোমাকে বলি। তুমি হুম, যেটা এই গুপ্তচর বৃত্তি বাংলাদেশে আগে ছিল, এখনো আছে। আগে ছিল, এখন আছে। এখন এই গুপ্ত কিন্তু কথাটা এটা এখন কিন্তু এখন আঙ্কেল গুপ্তচর বৃত্তি গুপ্তচর হইতেই ছিল, এটারে যে অ্যাডপ্ট করা বা এটারে যে অ্যাডপ্ট করবে এক্সাজারেট না করবা। কেন? আমি যদি, না, এই তুমি যেটা বললে যে এরকম সে ২ টা হুম ডিপার্টমেন্ট। হুম। একেবারে ভালো, একেবারে খারাপ। এখন যে খারাপ আমি এখানে গুপ্তচর বৃত্তি করতে পারব না আমার আমার কোম্পানির মধ্যেই, তাহলে কোম্পানি ভাগ হয়ে যাবে। এখন ওই যে ডিপার্টমেন্ট বি যারা খারাপ, তাদের হাতে মানুষ মরতেছে, ও যত ধরনের খারাপ কাজ করতেছে। এখন ওই খারাপ কাজটাকে আমি যদি গুপ্তচর বৃত্তি করে কোম্পানি ভেঙে আমি হাজার মানুষের জীবন বাঁচাতে পারি, আমি কোম্পানিকে ভাঙবো আমি। এটা তো আমার স্ট্র্যাটেজি। এবং ওই হাজার মানুষকে আমি মারবো, কোম্পানিকে বাঁচাবো, ওই স্ট্র্যাটেজি আমি বিশ্বাস করি না। কাজে আমার কাছে তুমি ছাড়া তো তর্ক করতে পারো। গুপ্তচর বৃত্তি হচ্ছে একটা স্ট্র্যাটেজি, ডিপেন্ডিং অন না, হাউ ডু ইউজ দ্যাট। ঠিক আছে আঙ্কেল, না আমি এটাই বললাম যে আসলে তো গুপ্তচর হয়ে আমরা সফল হইনি, আমাদের রক্তই দিতে হয়েছে, রক্ত মানে আমাদের, মানে একটা না, এটা গণ ডিবেটেবল। অভ্যুত্থানে, এটা একটা এটা গণ আসলে অভ্যুত্থানে বা ডিবেটেবল। একটা এটা ডিবেটেবল। রেগুলেশন আঙ্কেল, মানে ক্যাজুয়ালিটি হবে। ওরা এই রক্ত পিপাসু, আহ, এই রক্ত পিপাসু খুনিরা খুন না করে কোনোদিনই যাবে না আঙ্কেল। ঠিক আছে, আমরা অলমোস্ট এন্ড আঙ্কেল, আমাদের আর 5 মিনিটের মতো সময় আছে। আমার মনে হয় যে আমাদের ডিসকাশনটা খুবই ভালো হয়েছে। যেহেতু বাংলাদেশের নির্বাচন আর কয়েক ঘন্টার মধ্যে হবে, তো আপনার যদি লাস্ট বা শেষ কোনো কিছু বলার থাকে।
তাহলে আমি কয়েকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে কি, হুম আমরা মিডিয়া যত যাই বলুক, আমরা যতটাই ধারণা হুম করি, অ্যাজ আই মেনশন বিফোর, আমার মনে হুম হচ্ছে এইবারের হুম জনগণ একটা এডুকেটেড ভোট দিবে। হুম তারা মার্কা দেখে দেখে দিবে না, শফিকুর রহমান বা তাজিয়াকে দেখে দিবে না। হুম ওই কারণ তারা অত্যাচারিত হতে চায় না, তারা প্রতারিত হয়েছে, এইটা রিফ্লেকশন ঘটবে। হুম আর ২ নম্বর কথা হচ্ছে, আমরা শফিকুর রহমানকে চিনি না, তারেক জিয়াকে চিনি না, বাংলাদেশকে চিনি। এখন বাংলাদেশ কিছু না। শফিকুর রহমান ক্ষমতায় আসে বা তারেক জিয়া ক্ষমতায় আসে, আমরা ওয়াচডগ ছিলাম, ওয়াচডগ থাকবো। ওয়াজব দেশের থাকবো। বিরুদ্ধে কাজ করবে, আমরা তাদের বিরুদ্ধে ইনশাল্লাহ সোচ্চার হব। আর আরেকটা হুম কথা হচ্ছে গিয়ে যে তোমার এই যে মানে মার্কা মাইন্ডসেট যে তুমি বলেছো, অনেক হুম মানুষ অন্ধ হবে। এটা মানে সংখ্যা খুবই খুবই কম হবে, আমার যেটা মনে হয়। আর আরেকটা কথা হচ্ছে যে আমি যেটা বলবো, জামাত কিছু ইভেন ৩ মাস আগেও জামাত চিন্তাও করতে, এখন তারা স্বপ্ন থেকে ক্ষমতা আসবে। হ্যাঁ, মিডিয়া হুম প্রজাগত হয়তো আসতে পারে, তার সৃষ্টি হয়েছে। এটা ৩ মাস আগেও ছিল না। এইটাতে আমি বলব, এইটাতে এই জামাত সম্পর্কে বিভিন্ন রকম সমালোচনা করে বিএনপির মানুষজনদের, এবং তাদের কিছু অপরিপক্ক কাজ বা বিতর্কিত কাজের ফলে এই হুম রাস্তাটা কিন্তু এটা, এবং জামাত এই জায়গা মতো ছক্কাটা মেরে দিয়ে তারা আজকে একটা সম্ভাবনা ক্রিয়েট হচ্ছে ক্ষমতায় আসতে পারে। তবে হুম এটা আমি বলবো বিএনপির আরো পরিপক্ক হওয়া উচিত ছিল। আমি অবশ্য বলবো কি, যদি যদি খালেদা জিয়া জীবিত থাকতেন এবং সুস্থ থাকতেন, উনি শক্ত হাতে দলটাকে পরিচালনা করতে পারতেন, তাহলে হয়তো হুম হাড্ডাহাড্ডি লড়াই হতো এবং বিএনপি হয়তো ক্ষমতায় আসতো। কিন্তু যেহেতু খালেদা জিয়া সে অভিজ্ঞতাটা হুম বিএনপি ছিল মিসিং, প্লাস তারেক জিয়াও বাংলাদেশে যদি থাকতেন, তিনি যে অভিজ্ঞতা অর্জন করতে পারতেন সেটা অর্জন করতে পারেন নাই। ফলে এখানে আমি বলবো বিএনপির অনেকগুলো পার্ট ছিল মিসিং, ফলে তারা ওয়েল কোঅর্ডিনেটেড ছিল না, যেইটার ফল হয়তো ভোগ করবে জামাত যদি তারা জয়লাভ করে। বাট আমরা দেখবো কি হয়। তবে যেন হাবর যেন জয়যুক্ত, যাতে করে ডক্টর শফিকুর রহমান তার যে ক্ষমতা আসুক, তারা যেন একটা চেক অ্যান্ড ব্যালেন্স মেনটেন করে। আর আমরা অলওয়েজ জনগণ হিসেবে, আমরা হুম। যখন আমরা সজাগ থাকবো না, গণতন্ত্র হারিয়ে যাবে, যত বড় সিস্টেম আমরা প্রতিষ্ঠা করি না কেন। ঠিক আছে আঙ্কেল, আমিও শেষ কিছু কথা বলে আমি দুঃখিত একদমই, লাস্টে আপনার কিছু কথার সাথে আমি কাইন্ড অফ ডিসএগ্রি করি এখানে। এর মধ্যে আহ, আমার কাছে মনে হয় তারেক রহমান এর থেকে বেটার কোনো কিছু করার উনি সুযোগই পায় নাই আঙ্কেল। তো এটা একটা ডিফারেন্ট ডিবেট। বিএনপির অনেক ভুল আছে। বিএনপির ওই আমি যেটা বলছিলাম যে চাঁদাবাজি একটা ইস্যু, এটা নিয়ে অনেক বড় পলিটিক্স হয়ে গেছে। সেকেন্ড, নিজেদের মধ্যে অনৈক্য, মানে অনেক অনেক অনৈক্য, এটা শুধু দেশে না, বিদেশের মাটিতেও। বিদেশের মাটিতেও বিভিন্ন তারা অনৈক্যের মধ্যে আছে, তারা নিজেদের লোকদের আসে না, অন্য দলের লোকদের সাথে নিয়ে বসে থাকে। তো এইসব জিনিসপত্র আছে, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে হোয়াট আই ওয়ান্ট, মানে আমি একটা ইয়াং জেনারেশনের রিপ্রেজেন্টেটিভ হিসেবে যারা প্রথমবার ভোট দিচ্ছে, আমি চাই বা আমি এক্সপেক্ট করি যারা বাংলাদেশে এমপি হতে চায়, তারা ওদের মধ্যে মাইন্ডসেটটা ক্রিয়েট করে রাখুক যে সে আমাদের চাকর হচ্ছে, বা খাঁটি বাংলায় বললে হুম, যে চাকর হতে পারবে না, কারণ সে বাই ল, বাই ডেফিনেশন সে আমাদের চাকর, হি ইজ এ সার্ভেন্ট, সার্ভ, উই ভোটেড হিম টু সার্ভ আস। তো এই হুম, সার্ভেন্ট হওয়ার ক্যাপাবিলিটি বা মাইন্ডসেট যা থাকবে না, সে ভাই এমপি হইতে আসবে না। আহ, আমরা যেহেতু পশ্চিমা কান্ট্রিতে, পশ্চিমা ওয়েস্টার্ন ডেমোক্রেটিক কান্ট্রিতে থাকি, কানাডায়, তো আমি জাস্ট লাস্ট একটা উদাহরণ দিয়ে শেষ করবো, যেখানে একটা ভিডিও বা রিলস চলে আসছিল আঙ্কেল আমার সামনে, মেবি 2021 বা 22-এ। জাস্টিন ট্রুডো ওর একটা ইন্টারভিউ নিচ্ছিল কোনো একটা কারণে, সে কোনো একটা জায়গায় গেছে, সেখানে একটা লেবার মাটি কাটতেছে বা সামথিং, বা কাঠ কাটতেছে সামথিং, তো ওখানে জাস্টিন ট্রুডোর একটা ইন্টারভিউ নিচ্ছে একটা টিভি চ্যানেল থেকে। হুম, হুম, তো সে কথা বলতেছে, ইন দ্য মিন টাইম এই লাইভের মধ্যেই ওই লোকটা যে পাশে কাজ করতেছে, কাঠ কাটতেছে বা মাটি কাটতেছে, সে জাস্টিন ট্রুডোকে বলছে যে ক্যান ইউ প্লিজ লোয়ার ইউর ভয়েস ডাউন। ওকে, সে খুব সুন্দর করে বলছে এটা, মানে লাউডলি বলছে, and জাস্টিন ট্রুডো যে said I'm really sorry, I'm হুম, distracting you from doing your work. So this is how democracy work. We are the source of power, you are not. We হুম, elected you to serve us, not to rule us. So ইউ আর এ সার্ভিস প্রোভাইডার। প্রোভাইডার, সার্ভিস প্রোভাইডার। তো এইটা আমাদের মাইন্ডসেট থাকা উচিত। এইটা যে যার মাধ্যমে আসবে আমরা সবাই তাকে ভোট দিই, তাকে ইলেক্ট করি। আমরা কাউকে কেউ মাইনাস করতে না চাই, কারণ গণ অভ্যুত্থানের শক্তিগুলো তো যদি আলাদা হয়ে যায়, বাংলাদেশের জন্য সবচেয়ে বড় থ্রেট যারা, ভারত, আওয়ামী লীগ, এরা আবার ব্যাক করবে, এটা আমাদের মাথায়। এটা হাদি এই কথাটা বলে গেছে, আমিও এই কথাটা জোর দিয়ে বলতে চাই, যে আমরা যদি আলাদা হয়ে যাই, তাহলে আবার বাংলাদেশের প্রধান শত্রু এখানে ইন্টারফেয়ার করে ফেলবে। তো আমরা কাউকে মাইনাস না করি, আমরা ওয়েলফেয়ার পলিটিক্সের দিকে যাই।
আচ্ছা একটা কথা মাহাদি একটা কথা। হুম, আমি কথা মনে করো যে একটা বিএনপির একটা কর্মী অথবা হুম, জামাতের একটা সাধারণ কর্মী একটা কথা বললে, হুম, আর শফিকুর রহমান বা তারেক জিয়া একটা কথা বললে ওইটার কিন্তু ওয়েট হুম, ডিফারেন্ট। ওয়েট ডিফারেন্ট। হুম, হ্যাঁ, এইটাই আমি তারেক জিয়া কয়টা ক্ষেত্রে তিনি আরো একটু ম্যাচিউর আচরণ করা উচিত ছিল ডিপেন্ডিং অন হিজ পজিশন। সেটা হুম, আমার হুম। মনে হচ্ছে কোনো জায়গায় তিনি ব্যর্থ হয়েছেন। যদি না হতেন তিনি আরেকটু বুদ্ধিদীপ্ততার পরিচয় দিতেন, তাহলে আমার মনে হয় বিএনপি যে বিতর্ক সৃষ্টি করেছে বর্তমানে, এটা হয়তো হতো না। এই ঠিক আছে আঙ্কেল, তাহলে আমিও লাস্ট কথা বলে শেষ করতে চাই যে আমার মনে হয় এই জিনিসটা সবার আগে শফিকুর রহমান থেকে আসছে, কারণ সে 7 আগস্ট বা 8 আগস্ট সে একটা স্পিচ দিছে। And সেই স্পিচের মধ্যে সে বলছে আমরা এক জালিম থেকে দেশ আরেক জালিমের কাছে যেতে দিতে চাই না। 2 দিন আগে যারা একসাথে আন্দোলন করে আঙ্কেল এত বড় একটা ফেসিস্টকে সরাইছে, দুই আমার দিনের মনে মধ্যে হয় কেউ এটা এইটা এটা 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 বিএনপি দুই নেতাদের দিনের চর্চা মধ্যে আঙ্কেল কেউ হুম। জালিম হয়ে যায় না আঙ্কেল। এটা পলিটিক্স, দিস ইজ না, না ইন্ডিকেশন। এইটারে সে দিস ইজ সুযোগ নিয়েছে ইন্ডিকেশন। ওদের কয়েকটা আচরণের কারণে। এটা আমরা আরেকটা টপিকে আলোচনা করব। আরেকটা টক আরেকটা আলোচনা আলোচনা করব। করি আঙ্কেল। ওইটার সুযোগ কিন্তু তোমাকে যখন কেউ কিছু বলবে, তুমি সেই সুযোগ সৃষ্টি করতে দিবে কেন? সে তাও না না, এটা আঙ্কেল রাজনীতিবিদ আঙ্কেল হিসেবে 2 তোমাকে দিনের ব্যর্থতা। মধ্যে মানে 7 আগস্টে বলছে। 7 আগস্টে তো দেশই কিছুই ছিল না, মানে কোনো গভর্নমেন্ট ছিল না, কিছু ছিল না, ও খুব ও তুমি আনস্টেবল। ৭ আগস্টের পরে কথা বলছো। দুই আচ্ছা হাজার ঠিক আছে। চব্বিশের সাত ওকে। আগস্টে শফিকুর রহমান একটা মানে এক জাতির উদ্দেশ্যে মনে হয় একটা স্পিচ দিছে বা একটা আহ, ইয়েতে ইন্টারভিউ দিছে, সেখানে সেই কথা বলছে আমরা যাতে এক জালিম থেকে আরেক জালিমের কাছে দেশকে আচ্ছা, না দিই। সো এটা আমি ওইখান আরেকটু থেকেই পড়াশোনা আমার করি। মনে হয় যে ডিফারেন্স, হ্যাঁ, মানে এই যে হ্যাঁ। ডিস্টেন্সটা, এটা ইনিশিয়েশন হয়েছে, বাট উই উইল টক অ্যাবাউট ইট লেটার। এটা আমরা পড়াশোনা করে এটা ইনশাআল্লাহ পরে আলোচনা করব পরে একটা আলোচনা টপিকে। করব। আর বাংলাদেশের ভোটটা ভালো হোক, শান্তিপূর্ণ হোক, জনগণের বিজয় হোক, যেই জিতুক আমরা সবাই মেনে নেই। এটাই আমার লাস্ট ইচ্ছা, যে ইনশাআল্লাহ। whoever wins we should accept him and we should let him work. অফকোর্স একসেপ্ট করব হুম। এবং সে কোনো ভুল করলে আমরা সোচ্চার হতে ভুলব না। সোচ্চার সে যে থাকবো, হোক। তাকে কাজ করতে বাধ্য করব, হুম, কাজ করতে সাহায্য করব, দুইটাই। হুম। ঠিক আছে। খোদা ঠিক হাফেজ। আছে আঙ্কেল, থ্যাংক ইউ আসসালামু সো মাচ আলাইকুম। আমাকে টাইম দেওয়ার জন্য। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ আমাকে ডাকার জন্য। হুম। খোদা হাফেজ।